বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করতে হবে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের ৫৯ নম্বর নির্বাচনী এলাকা নাটোর ২। অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সংসদ সদস্য নাটোর ২ আসন এবং একই সাথে তিনি হুইপের দায়িত্ব পালন করছেন। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি চ্যানেল আইয়ের সকল দর্শক এবং এই চ্যানেল আইয়ের বিশেষ করে সাগর ভাই সহ এই চ্যানেল আই পরিবারের সকল সদস্যকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু রাজনীতিকভাবে এবং সারা বাংলাদেশ সারা পৃথিবীতে আমার এই পরিচিতি করতে গিয়ে সবচেয়ে বেশি যে অবদান সেই চ্যানেল আইকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পরে প্রায় ২০টা বছর, প্রায় মানে ১৮ বছর, সব মিলিয়ে প্রায় ২০ বছরের কাছাকাছি সময় একটা বিভীষিকা জীবন, মৃত্যু আর জেল, এর মাঝখান থেকে এখন আল্লাহর রহমত এই ৫ই আগস্ট ২০২৪ এরপর থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। এখন তো আসলে আপনাকে শুধু জিজ্ঞেস করলে হবে না যে আপনি কেমন আছেন। আপনার আসনের মানুষ কেমন আছে যারা আপনাকে ভোট দিয়ে আপনাকে সংসদে পাঠিয়েছে? আসলে আ এর আমি তো আজ থেকে আরো ২৪ বছর আগে এমপি ছিলাম ওই এলাকার, বা আমি আমার নাটোর জেলার সে সময় মন্ত্রী হিসেবে দায়িত্বও ছিল। মানে আপনার তো হয়তো জানার কথা। আপনি একসময় উপমন্ত্রীর সমস্ত দায়িত্ব পালন মন্ত্রীরা করেছেন। সারা দেশে জেলার দায়িত্ব পালন করেছে। আমি আমার জেলার দায়িত্ব পালন করেছি। এই যে আমি নির্বাচন করতে পেরেছি বা আবার যে এমপি হতে পারলাম, বা আজকে মানে জাতীয় সংসদ হিসেবে যে দায়িত্ব পেয়েছি, এইটা আমার কাছে আসলে স্বপ্নই মনে হয়। আমি মনে করি যে আমি কোরআন শরীফে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেছেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তো এইটা আবার নতুনভাবে প্রমাণিত হলো। ৫ই আগস্টের আগ পর্যন্ত জানতাম না যে শেখ হাসিনা এভাবে পালিয়ে দেশ ছেড়ে চলে যাবে। তো এভাবে যে আবার একটা নতুন বাংলাদেশ বা নতুন একটা গণতন্ত্র, আবার যে এমপি ইলেকশন করতে পারবো, আবার এমপি হব, বা আবার যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো, এটা আসলে আমার কাছে মনে হয় যে একটা স্বপ্ন। আমি সবকিছু আল্লাহর কাছে কৃতজ্ঞ। আজকে আমি মনে করি আজকে দেশের মানুষের জন্য আজকে কাজ করার আবার সুযোগ দিচ্ছে। কারণ ২০ মানে অর্থাৎ ২০০১ থেকে ৬ পর্যন্ত কাজ করেছি। এই দীর্ঘ সময় ব্রেক ছিল। এখন আবার কাজ শুরু কাজ করছেন। শুরু করেছি এবং ইনশাআল্লাহ আমি যে প্রতিশ্রুতিগুলো নাটোরের মানুষকে দিয়েছিলাম, আমি আসলে মানে আসলে বলতে সত্য কথা বলা উচিত। ২০০১ থেকে ৬ পর্যন্ত আমার বয়সটা খুব কম ছিল। আমি একজন মানে মন্ত্রী হওয়ার বয়স যেটা দরকার, যে এখন দিস ইজ দ্য প্রপার টাইম ফর মিনিস্টার। সো দেশের জন্য কাজ করার। তখন আমি এত কম বয়স ছিলাম যে আমি বুঝে ওঠার আগেই আমার ৫ বছর চলে গেছে। কিন্তু এই কাজগুলো আমি ওই ১ থেকে ৬ পর্যন্ত যখন ছিলাম, তখন আমি শেষ করে আসতে পারতাম। এবং অর্থাৎ আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা এখন আরো বেশি কাজে হ্যাঁ, লাগবে এটা আপনি হ্যাঁ বলতে ইনশাআল্লাহ চাচ্ছেন। আমার এই অভিজ্ঞতার কাজে মানে কাজে সংসদ লাগাচ্ছি। সদস্য আমরা যদি একটু পেছনে যাই, আপনি আপনার কথায় উল্লেখ করেছেন যে আপনি অলরেডি কাজ শুরু করেছেন। আ আমরা আপনার আসন অর্থাৎ হুম। নাটোর ২, এই নাটোর ২ আসন থেকে যদি শুরু করি, নাটোর আসনের ভৌগোলিক অবস্থান, মানুষের পেশা এবং সেই সাথে নাটোর আসনে কি ধরনের উন্নয়ন পরিকল্পনা করছেন বা কি ধরনের উন্নয়ন আপনি অলরেডি শুরু করেছেন, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি আমার দেশের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নির্বাচনী এলাকা, যেহেতু আমার নির্বাচনী এলাকা, আমি সামগ্রিকভাবে নাটোর একটা অবহেলিত এলাকা। কারণ আপনি জানেন যে এই অঞ্চলটা বিশেষ করে উত্তরাঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শহর হচ্ছে নাটোর। একসময় রানী ভবানী, একসময় বনলতা সেন, জীবনানন্দের সেই কবি, কল্পনা স্বপ্নের নাটোরের চোখ দুটো নাটোরের বনলতা সেন দেখতে। এই যে গান বা কবিতা, তারপরে ধরেন কাঁচাগোল্লা,
যে কাঁচাগোল্লা আপনাদেরকে আমরা আপনার খাওয়াই এবং সংসদেও সবাইকে খাইয়েছেন আমরা জাতীয় দেখছি। সংসদে আমি ৩০০ জন এমপিকে খাওয়ানোর চেষ্টা করেছি, প্রধানমন্ত্রী সহ, বিরোধী দলের নেতা সহ। তো এই যে কাঁচাগোল্লা একটা শহর, একটা ঐতিহ্যবাহী, সে তুলনায় কিন্তু নাটোর কোনো কাজ হয়নি। আমি 96 যখন এমপি হলাম প্রথম, সামান্য কিছুদিনের জন্য, পরে আবার যখন এমপি হলাম তখন বিরোধী দলের এমপি, সেভাবে কাজ করতে পারিনি। 2001-এ এসে মোটামুটি, হ্যাঁ, আমরা যেরকম নাটোর একটা ইম্পর্টেন্ট একটা শহর, ওই রাজশাহী অঞ্চলের, এই আপনার বগুড়া বলেন, দিনাজপুর বলেন, পাবনা বলেন, কুষ্টিয়া বলেন, ঢাকা বলেন, সবকে নাটোর দিয়ে যেতে হয়, গেটওয়ে। তো এখন এই নাটোরে ডেভেলপমেন্ট বলতে কি, আমি ইয়ে হওয়ার আগে, আমরা ক্ষমতা আসার আগে একটা হাসপাতাল ছিল 10 বেডের। সে হাসপাতাল বৃষ্টি হলে পানি পড়ে, শীতের দিনে চট লাগিয়ে মানুষের শীত ঠেকানোর চেষ্টা, নিবারণের চেষ্টা করেছে বারান্দায়। এটা আমার চোখে দেখা। সেখানে আজকে 250 বেডের হাসপাতাল করেছি। নাটোর শহরে যেতে গেলে আপনাকে নাটোর শহরে যেতে হবে, রাজশাহী বা ঢাকা। একটা বাইপাস রোড ছিল না, সেটাও আমরা আমাদের শাসনামলে আমরা করেছি। মানে তেবাড়িয়া দিয়ে হরিশপুর দিয়ে বাইপাস। সো এখন নাটোর কোনো স্টেডিয়াম ছিল না, এটা আমাদের করা। নাটোরের কলেজ ছিল, একসময় কলেজে আমি ছাত্র ছিলাম, ওখান থেকে ডিগ্রি পাস করে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ভর্তি হয়েছিলাম। সেই কলেজে কোনো অনার্স ছিল না, মাস্টার ছিল না, এগুলো সব কলেজের, মানে মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি যে নাটোরের দৃশ্যমান যে ডেভেলপমেন্ট সব আমার হাত দেখা। এবং নাটোর শহর থেকে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আপনি রাস্তা, পাকা রাস্তায়, অর্থাৎ আমি ইয়ে হওয়ার আগে, মানে এবং এই যে যে কথাগুলো বলছেন, তখন কি আপনি প্রথম সংসদ সদস্য হয়েছিলেন সেই সময়ে? হ্যাঁ, ওইটা 90 ওই সময়, তখন তো প্রথম। পরে 2001-এ যখন সরকার এলাম, মন্ত্রী হলাম, তখন ডেভেলপমেন্টটা আমি করেছি। অর্থাৎ শুরু করেছিলেন মেইন আপনি। ডেভেলপমেন্ট যেটাকে, শহর থেকে বুঝতে পেরেছি। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই যেখানে নাটোর শহর থেকে যে কোনো গ্রামে গাড়ি নিয়ে যেতে হবে। বৃষ্টি হোক, ঝড় হোক, পানি হোক, বন্যা হোক, যাই হোক, ইউ ক্যান গো এনিহোয়ার। সো এই যে রাস্তাঘাট, এই যে ডেভেলপমেন্টেও, সেগুলো আমাদের ওই সময় করা। আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেটুকু বিদ্যুৎ মানুষের ঘরে ঘরে দিয়ে দিচ্ছি ওই সময়, বিদ্যুৎ এমন কোনো বাড়ি নেই বিদ্যুৎ পায় না, এমন কোনো জায়গা নেই রাস্তা নাই। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে যেটুকু আমি করে এসেছিলাম, ইভেন ওখানে একটা এলাকা আছে, আমি ওই সময় এলজিআরডি মন্ত্রণালয়ের যেহেতু ডেপুটি মিনিস্টার ছিলাম, ওই সময় থাকা অবস্থায় নাটোরে সাবমের্সিবল যেটাকে রোড বলে, এটা হচ্ছে বর্ষার সময় ডুবে থাকবে পানির মধ্যে, আর খরার সময় ওখান থেকে বাস চলবে, ট্রাক চলবে। পরীক্ষামূলকভাবে নাটোরে প্রথম শুরু করলাম, যেটা পরবর্তীকালে এই যে প্রেসিডেন্ট কিশোরগঞ্জের, উনি ওনার এলাকায় কিশোরগঞ্জে যে রাস্তাটা করছে বিলের ইয়ের মধ্যে, দেখছেন আপনারা, বীরের মধ্যে, হ্যাঁ, পানির মধ্যে, বিরাট বিরাট রাস্তা, হ্যাঁ, হাওরের এই মধ্যে যেটা হাওরের করেছে। মধ্যে এই রাস্তাটা আমি প্রথম ওই সময় আর কি 2001 থেকে 6, ওই সময় এখানে এলজিআরডি সেক্রেটারি বর্তমান যিনি শহীদুল তালুকদার সাহেব, উনি তখন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আমার বললো, স্যার, আমি বললাম, আরে এটা শুরু করেন, আমার নাটকে শুরু করি। আমি শুরু করেছিলাম। এবং তো সেই সময় তো দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে যেত হ্যাঁ, নৌকা এখনো নিয়ে হাজার বর্ষাকালে। হাজার মানুষ যায়, এই যে বর্ষা শুরু হবে, ওটা দেখার জন্য যাবে হাজার হাজার মানুষ। অথচ দেখেন ওই এই যে করেছি তো আরো 20 বছর আগে, অথচ এখন দেখেন ওখানে হাজার একটা বসার জায়গা নেই, যে আপনি ওখানে যাবেন, যে মানে আপনার বাচ্চা বা পরিবার নিয়ে যাবেন, গরমে বা ইয়েতে দাঁড়ানোর জায়গা নাই, ভিড় হাজার হাজার লোক। তো ওখানে একটা পর্যটন কেন্দ্র যদি করা যেত, ওখানে যদি রেস্টুরেন্ট করা যেত, ওখানে যদি একটা পাশে একটা শিশু হাসপাতাল করা, সরি, শিশু পার্ক করা যেত, বাচ্চারা ওখানে খেলতে পারতো। এই যে এই যে একটা পরিকল্পনা, আমি তো চিন্তা করেছি ওখানে একটা পর্যটন, মানে হোটেল বা রেস্টুরেন্ট বা মানুষজন বসার, বাচ্চাদের খেলার, বা ওখানে একটা পার্ক, এটা আমার পরিকল্পনার মধ্যে আছে। তা আমি আমরা যদি একটু আপনাকে থামিয়ে বলি, সেটা হলো আপনি নির্বাচনের আগে 2026 সালের যে নির্বাচনটা হলো, নির্বাচনের আগে আপনার প্রতিশ্রুতির মধ্যে এই ধরনের কমিটমেন্ট দিয়েছিলেন কিনা, এবং হ্যাঁ, সেই কথাগুলো আমাদেরকে হ্যাঁ, একটু আমি শেয়ার শুধু করেন। এটা নয়, এটা তো পাবলিকলি বলেছি। তারপরে আজকে ধরেন নাটোর শহর, নাটোর শহরের রেল গেট থেকে নাটোর শহরে প্রতিদিন 34টা ট্রেন যায় শহর দিয়ে। 34 বার যদি রেল গেট বন্ধ হয়, তাহলে একটা মানুষ ধরেন ওই হাসপাতাল, সরি, নাটোর থেকে এটা হার্টের পেশেন্ট রাজশাহীতে যাবে, ও অক্সিজেন দরকার। তো অক্সিজেন নেওয়ার জন্য তাকে তো অ্যাম্বুলেন্সে করে রাজশাহী যেতে হবে। দেখা যাচ্ছে গেট পড়ে আছে, আধা ঘন্টা 1 ঘন্টা তাকে আটকা থাকতে হলো। তো আজকে আমি বলতে চাচ্ছি যে আমার আগে তো আরও এমপি ছিল, আমি বললাম না,
তখন আমি বুঝে ওঠার আগে তো ক্ষমতা চলে গেলাম। এই দীর্ঘ ২০ বছর তো অপেক্ষা, এটা তো হবেও নি। আর ওখানে একটা ফ্লাইওভার হোক, আন্ডারপাস হোক, ওখানে একটা রাস্তা দরকার। এটা আমার পরিকল্পনার মধ্যে আছে, এটা কমিটমেন্ট করেছি, সেটা করব। এটা গেল মানে একটা। তারপরে আপনার ধরেন শহরে একটা বাইপাস, যেটা আমাদের করা। আরেকটা বাইপাস এই রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, যে ওই উত্তরবঙ্গের অঞ্চলে যত গাড়ি, প্রায় হুম, ১৬টা ওদিকে জেলা। এই জেলার গাড়িগুলো নাটোর দিয়ে যায়। তো ওখানে দিয়ে একটা যদি বাইপাস করা যায়, আমার পরিকল্পনা আছে। আরেকটা বাইপাস করলে ওই গাড়িগুলো রাজশাহী, নাটোরের এক অঞ্চল দিয়ে চলে গেল। হ্যাঁ? তারপরে আরেকটা বাইপাস দরকার, যেটা কুষ্টিয়া, খুলনা, পাবনা, ওই অঞ্চলে সিরাজগঞ্জের গাড়িগুলো এই যে পার হয়। ওখানে আরেকটা বাইপাস। মানে আমি বলতে চাচ্ছি, শহরটাকে প্রশস্ত করা, মানে বড় করা। ছোট শহর, রাজা মহারাজাদের ছোট শহর, মানে আপনি শহরে ঢুকলে আপনাকে বহু সময় লেগে যায়। তো রাস্তাগুলো বড় করা দরকার। এই যে কর্মসংস্থান, এখানে যারা ২, ৪টা, ৫টা ইন্ডাস্ট্রি হয়, তাহলে আমি নাটোরে যে সমস্ত যুবক যারা এমএ পাস করে, ডিগ্রি পাস করে, এমএ পাস করে যারা আজকে অপেক্ষা মানে বেকারত্ব জীবন করে, লাস্ট চাকরি হয় নাই, তাদের একটা কর্মসংস্থান এখানে আমরা করতে পারবো। পরবর্তীতে এবং আপনারা হয়তো শুনে থাকবেন, নাটোরে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, ওই যে মেডিকেল যেটা আছে হুম, হুম। সাথে, এটা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারি মেডিকেল কলেজ হাসপাতাল একটা, হ্যাঁ, আমরা আমরা শুরু করতে চাচ্ছি, এবং এটা এনএনসি শুরু হয়ে যাবে আর কি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হয়তো নাটোরে যারা গিয়েছেন, নারদ নদ বলে একটা ছোট নদী শহরের ভিতর দিয়ে গেছে। নারদ নদ। নারদ নদ। হুম, এখানে এই আপনার যমুনা ডিস্টিলারি ওখানে আছে। তারপরে ওখানে সুগার মিল আছে। সুগার মিলের সমস্ত গাদগুলো, যে ময়লা পানিগুলো ওই ক্যানেল দিয়ে যাওয়ার কারণে দুর্গন্ধ হয়। তো এইটা আমরা অলরেডি সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের। এর মধ্যে আমি ওই এলাকার যারা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আছে, গত ২ দিন আগে ডেকে নিয়ে মন্ত্রীর সঙ্গে বইসা অলরেডি ওই প্রজেক্টটা আমরা অন্তর্ভুক্ত করেছি। যেটা আমি বলতে চাচ্ছি যে নাটোর শহরে ঢোকার আগে ১০ কিলোমিটার থেকে পুরা শেষ ১০ কিলোমিটার পুরো রাস্তাটা আমরা ২ ধারে, হ্যাঁ, ওখানে করে আরকি, একবারে আপনার ওই নদীটা খননও করব। হুম, হুম। পানির প্রবাহটা আমরা একবারে পদ্মা থেকে, গঙ্গা পদ্মা যেটা মানে ব্যারেজের সঙ্গে, পানিটাও আপনারা পাস করে হ্যাঁ, দিবেন, একই সাথে পানিও মানুষের চলাচল করবে, মানুষের স্বাভাবিক হুম। পানি। পাশাপাশি এই ১০ কিলোমিটার রাস্তা শহরের মধ্যে দিয়ে, যেখানে মানুষ ২ ধারে বসতে পারবে, হাঁটতে পারবে, এবং লাইটিং থাকবে, লাইক স্টেম নদীর ধারে ইংল্যান্ডের, ঠিক ওরকম একটা মানে পরিবেশ আমি এই নারদ নদীর এখানে করতে এটা চাই। কি পরিকল্পনা করছেন নাকি এটা না, অলরেডি এটা কথাবার্তা? অলরেডি ঢুকিয়ে দিয়েছি, এবং এটা আমি যেহেতু প্ল্যানিং মিনিস্ট্রিতে অলরেডি, সরি, স্ট্যান্ডিং কমিটিতে আমি ঢুকেছি। অনলি মানে কারণ হচ্ছে এই প্রজেক্টগুলোকে আমাকে পাস করতে হবে নাটোরের মানুষের জন্য, এবং অলরেডি আমি প্ল্যানিং, যেহেতু প্ল্যান থেকে পাস করতে হবে, এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের মন্ত্রী সাহেব নিজে দিয়ে দিয়েছেন পার্মানেন্ট বোর্ডের, হয়তো এটা অন্তর্ভুক্ত হয়েছে, প্ল্যানিংয়ে যাবে। আর এই জন্য প্ল্যানিংয়ের আমি কমিটিতে ঢুকেছি, স্ট্যান্ডিং কমিটিতে, আমি এই সমস্ত কাজগুলো করার জন্য। আপনি অতীতে যখন প্রথম অবস্থায় যখন আপনি সংসদ সদস্য হলেন এবং পরপর কয়েকটি বড় দায়িত্ব পালন করলেন, তখন মানুষের কাছ থেকে যে প্রত্যাশার কথা শুনতেছিলেন, এখন এই সময় এসে নির্বাচনের আগে সেম প্রত্যাশা শুনেছেন এবং নির্বাচনের পরে এখন কি মানুষ একই জায়গায় আছে নাকি নতুন করে কোনো কিছু চাচ্ছে? দেখেন, বেশিরভাগ মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, তারা চায় যে দুলু সাহেবকে ভোট দিয়েছি, উনি নাটোরের জন্য দৃশ্যমান কি করেন, উনি নাটোরের সমগ্র মানুষের জন্য কি করেন, উনি ডেভেলপমেন্ট কি করেন, উনি রাস্তাঘাট কি করেন, উনি ব্রিজ উন্নয়ন, যে কোনো যেটা এবং তারা দৃশ্যমান কিছু দেখতে দৃশ্যমান চায়। কিছু দেখতে চায়, তারা চায়। কারণ তারা কিন্তু আমার কাছে কি জমি লিখে নিতে চায়নি, কেউ টাকাও চায়নি, কেউ টাকাও চায় না, কেউ বাড়িঘরও চায় না। তারা চায় যে কোনো রাজনৈতিক নেতার কাছ থেকে, তারা চায় আমি এই লোকটাকে ভোট দিয়েছি, উনি আমাদের এলাকায় শান্তি স্থাপন করবে, উনি আমাদের নিরাপত্তা দেবে। মানুষকে কিন্তু আমি কখনোই কষ্ট দেই নাই। মানুষের প্রত্যাশা যেটা, মানুষের যে ডিমান্ড যেটা আমি বলছিলাম, এটা আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। যার জন্য মানুষ, আমি যখন জেলে ছিলাম ২০০৮ সালে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি স্পিকিং, আমার বউ আমার থেকে বেশি ভোট পেয়ে এমপি হলো, সাবিনা ইয়াসমিন ছবি। হ্যাঁ, তার এই বিজয় ছিনিয়ে নিল। কারণ
শেখ হাসিনার ব্যক্তিগতভাবে আমার আক্রোশ ছিল। তার ধারণা যে এর আগে ১৯৮১ সালে উনি নাটোরে গিয়েছিলেন। জিয়া রহমান স্যার মৃত্যুর কয়েকদিন আগে নাটোরে নামতে পারেন নাই। আবার ১৯৯৩ সালে একবার নাটোরে গেলেন। তার রেল লাইনে উনি নাটোরে নামতে পারলেন না, মিটিং করতে পারলেন না। এই হলো, গুলি-টুলি হলো বা তার ধারণা মতো এগুলো আমি করেছি। তার ধারণা। দ্যাট ওয়াজ রং। সো এই কারণে আমার উপর মারাত্মকভাবে অসন্তুষ্ট ছিল। আমি জানি না। এবং আপনি আপনার কথা উল্লেখ করেন নাই, কিন্তু আমরা যদি ভুল না করি যে আপনার নামেও প্রায় ১৪৭টা মামলা ছিল। এতগুলা মামলা আপনি হ্যাঁ, ফেস আপনি করেছেন। দেখেন এই যে ঢাকা শহরে কিছু হলো, আমি ভাই ঢাকার রাজনীতি করি না। আমি তো গ্রামের ছেলে, নাটোরের, মফস্বলের রাজনীতির সাথে হুম। সম্পৃক্ত। আমার রাজনীতির আমার শয়নের স্বপ্নের চিন্তা চেতনার মধ্যে নাটোর। এই যে এখন আমি এমপি হয়েছি, পৃথিবী একদিকে আর নাটোর একদিকে। অর্থাৎ নাটোর মানুষ, নাটোর সবকিছু আমার স্বপ্ন, চিন্তা চেতনার মধ্যে নাটোর। তো সবার আগে এখন বাংলাদেশে এখন আপনারা যে বলছেন, তাহলে আপনার কাছে আপনার আসন থেকে আপনার সবার দায়িত্বটা আগে আগে থেকে বাংলাদেশ। আমি তো রাজনীতি হুম, করি বাংলাদেশের হুম, নাগরিক হুম। বা বাংলাদেশী। কারণ ন্যাশনাল রাজনীতিতে আমাদের নেতা বলেছে, সবার আগে বাংলাদেশ। তারপরেই হচ্ছে নাটোর। যে নাটোরের মানুষ আজকে মানে আপনার আমাকে কাছে সবার আগে নাটোর, তারপরে এই নাটোর নিয়েই আসলে সবার আগে বাংলাদেশ। সেটাই। মাননীয় সংসদ সদস্য, আমরা একটু আরেকবার পেছনে যাব। সেটা হলো সার্বিক যদি সমস্যার কথা আপনার কাছ থেকে জানতে চাই। এখন এই মুহূর্তে ২০২৬ সাল আপনার আসনের সার্বিক সমস্যা কি, কি আছে? এই মুহূর্তে আমি যেটা আ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আ আ এই যে শিক্ষিত যে যুবকগুলো আছে তাদের কর্মসংস্থান করা। এটা ভেরি ইম্পোর্টেন্ট। এটা আমি অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ নাটোরের মানুষের কাছে। যে, যে মানুষগুলো আজকে এই শিক্ষিত যারা চাকরি পায়নি, কর্মসংস্থান এই মুহূর্তে আমার নাটোরের মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আমি নাম্বার 1 প্রায়োরিটি দিয়েছি। আমি চেষ্টা করছি যে গ্যাসটাকে আমি যদি একবার জাস্ট সংযোগ দিতে পারি, তাহলে হয়তো কিছু শিল্প বা বিনিয়োগকারী ইনভেস্ট করলে আমার এই মুহূর্তে অন্ততপক্ষে এই যে ছেলেগুলো, যুবকগুলো যারা চাকরির জন্য মানুষের দাঁড়ে, দাঁড়িয়ে ঘুরছে, এদের কর্মসংস্থান করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এটাকে নাম্বার 1 গুরুত্ব প্রায়োরিটি দিচ্ছেন। দিয়েছি। আইন শৃঙ্খলা কি স্বাভাবিক রয়েছে? আইন শৃঙ্খলা অবস্থা যেটা সত্যি কথা বলতে, এটা সত্য কথাটা বলা উচিত। আমি মিথ্যে কথা বলি না। আমি খুব আমি মানে সত্যটাই বলার চেষ্টা করি। এটা আমার ক্যারেক্টার। রাজনীতিবিদরা অনেক সময় অভিযোগ আছে, সত্য বলে না। কিন্তু আমি ভাই, আমি হয়তো সত্য বলার জন্য আজকে পিছিয়ে আসছি। আমি সত্যটা বলতে চাই। আইন অবস্থা আ যেটা আওয়ামী লীগের থেকে ভালো আছে। তবে যে ভালো দরকার সেটা নাই। সবচেয়ে এই মুহূর্তে আমি মনে করি মাদক, এটা মারাত্মকভাবে বিস্তৃতি লাভ করেছে। গত মাসে মিটিংয়ে, আইনশৃঙ্খলা মিটিংয়ে আমি ছিলাম। তো ডিসি বলছেন যে, "স্যার, আমি গত মাসে মাদক সেবনকারী যে ইয়েটা আছে, মানে জেলখানার মধ্যে, তাদের মধ্যে আলাদা কামরা আছে। তো আগের মাসে যে যতগুলো মাদক সেবনকারী আমি দেখেছি, এই মাসে তার থেকে ডবল দেখেছি। অর্থাৎ আমি মনে করছি মাদকটা প্রকট আকার ধারণ করেছে। এখন রাষ্ট্র এবং রাষ্ট্রের যিনি প্রধান বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উনি তো পার্লামেন্টেও আপনারা শুনেছেন, এটার উপর কঠোর, হ্যাঁ? তো আমি এই মুহূর্তে আমি মনে করি যে এই মাদক সেবনকারীর সঙ্গে যারা জড়িত, শুধু ব্যবসায়ীদেরকে ধরলে হবে না। যারা খাবে, ধরেন সিগারেটের দোকানতে আপনি সিগারেট ধরে নিয়ে চলে গেলেন। যে খাবে সে তো বন্ধ থাকবে না। তার আগে খাবে। যদি আইন শৃঙ্খলাকে ভালো করতে হয়, এটাকে নাম্বার 1 প্রায়োরিটি দিয়ে এই যে মাদকের সঙ্গে যারা জড়িত এই লোকগুলোকে মানে গ্রেপ্তার তো করতেই হবে। পাশাপাশি যারা সেবন করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আর এটা যদি একবার বন্ধ করা যায়, তা আইন শৃঙ্খলা আমি জানি 50% এর বেশি নিয়ন্ত্রণে আসে যাবে। কিন্তু এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন, হ্যাঁ, আপনি সংসদ সদস্য, আপনার জি, আসনের মানুষ কিন্তু আসলে জি। আপনার উপরেই তাকিয়ে আছে, আপনার দিকে তাকিয়ে আছে যে সবকিছু বন্ধ হবে, এবং আপনি আসলেই আপনার অঞ্চলের মানুষ এবং এই প্রশাসনের মধ্যে সমন্বয়টা আপনি কিভাবে করার জন্য আপনি নির্দেশনা দিচ্ছেন? আমি যেটা এই মুহূর্তে আমি যেহেতু বললাম, আমি তো পার্লামেন্ট শেষ হলে যাবো। তা আমি ব্যক্তিগতভাবে আমি সিগারেট খাই না। ব্যক্তিগতভাবে মদ খাই না। আমি ব্যক্তিগতভাবে জুয়াও কখনো খেলি নাই। মানে জুয়া যেটাকে বলে। হুম। জুয়া তো মারাত্মক প্রকার। এখন তো জুয়াটা চলছে মোবাইলে। ইন্টারনেটের যুগে এসে মানে সবকিছু
আগে না হয় জুয়া খেলতো এক জায়গায় গিয়ে বসে হয়তো, বা একটা এরিয়া বা কি বলে বিভিন্ন রকমের সিস্টেমে জুয়া চলতো। এখন এই মাদকের সাথে জুয়া, এই যে কারণে, হ্যাঁ? তো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখানে আমি এককভাবে পারবে না, সরকার এককভাবে পারবে না। এইজন্য সামাজিক মানুষকে কনসাসনেস অর্থাৎ সচেতনতা নিয়ে এসে তাদেরকে ইউনাইটেড করে তাদেরকে মানে মানে কি বলবো মোবিলাইজ করে এই সমাজের প্রতিটা মানুষকে, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, যারা আছেন রাজনীতিবিদ বলেন, সকলকে এগিয়ে আসতে হবে। সকলে যদি এগিয়ে না আসা যায়, তাহলে এইটা আমি তো মনে করি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা এগিয়ে যেতে পারব না। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে দেখেন এই যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজকে সঠিক পথে ফেরানোর জন্য আজকে ল্যাপটপ, কম্পিউটার থেকে শুরু করে তাদেরকে এনকারেজ করার জন্য, হ্যাঁ, তারা জন্য এই পথে ফেরত আসে। তারা লেখাপড়া বা অন্যবাস করে। খেলাধুলায় যে একজন ছেলে বেকার যখন ঘরে বসে থাকে তখন মাথার মধ্যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমাদের দেশে একটা প্রবাদ আছে, হ্যাঁ? তখন খারাপ চিন্তা মাথায় আসে। এই খারাপ চিন্তার জন্য মাথা না আসে, উনি খেলাধুলা, এই যে স্কুল, কলেজ, ফুটবল এনকারেজ করতেছে। কি একটা ছেলে, একটা ফুটবল খেলোয়াড় আজকে ন্যাশনাল বলেন আর লোকাল বলেন, তারা একটা সময় গিয়ে টাকার অভাবে মৃত্যুবরণ করে, চিকিৎসার অভাবে। তাদেরকে টাকা দেওয়ার অর্থাৎ গভর্নমেন্ট তাদেরকে আছে, যেটা ব্রাজিল, আর্জেন্টিনা পৃথিবীর যে দেশগুলোতে আছে, খেলায় তাদের মেইন মানে আর্নিং মানে ফুড স্পোর্টস। হুম। সেই জন্য আমাদের দেশে উনি বিদেশ থেকে এসে আমাদের দেশের খেলোয়াড়রা যেন বিনা চিকিৎসা মারা না যায়, তাদের পেনশন, তাদের টাকা দেওয়া, যেভাবে মুক্তিযোদ্ধা, যেভাবে জুলাইয়ের যোদ্ধাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, ঠিক একইভাবে ফুটবল খেলোয়াড়দেরকে পেনশন বা যেটা বলেন সম্মানী ভাতা বা এবং যেটা একই সাথে বলেন উৎসাহ দেওয়া হচ্ছে। উচ্ছেদে দেওয়া হয়। তো আজকে আমি মনে করি যে আমি আশা করছি আজকে ৩ মাসের সরকার, আমার বিশ্বাস যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছে, আমি think যে এ দেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে সংসদ সদস্য আপনি আপনার কথায় বারবার হুইপের দায়িত্বটা চলে এসছে এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমরা যদি হুইপের সংজ্ঞাটা একটু জানতে চাই। একই সাথে আপনার আসনের মানুষ যারা আপনাকে কাছে পাচ্ছেন না, আপনি বললেন যে আপনি মানে খুব কম সময় পাচ্ছেন আপনার আসনে যাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ। হুইপের দায়িত্বের সংজ্ঞাটা একটু আপনার আসনের মানুষের জন্য যদি হুইপ জানিয়ে দেন। কথাটা শুনতে খারাপ ভালো কি জানি না। অনেকে যেভাবে দেখুক না কেন, হুইপ যে ভেরি ইম্পোর্টেন্ট একটা পার্লামেন্ট সিস্টেম, যেহেতু আমাদের দেশটা প্রেসিডেন্ট গভর্নমেন্ট না, দিস ইজ পার্লামেন্টারি সিস্টেম। এটা হচ্ছে দেখেন ইংল্যান্ডে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, ভারতেও পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, পাকিস্তানে পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট। পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্টে হুইপ ইজ ভেরি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, হুইপের যেটা মেইন যে কাজটা, হ্যাঁ, যেটা ধরেন পার্লামেন্টে আইন শৃঙ্খলাকে রক্ষা করা, এবং পাশাপাশি এমপি সাহেবদের উপস্থিতি, এমপি সাহেবরা বক্তব্য দিলেন। এই যে এমপি সাহেবরা এখন স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন কমিটিতে চেয়ারম্যান হবেন, বিভিন্ন কমিটিতে তারা যাবেন, স্ট্যান্ডিং কমিটির, বা পার্লামেন্টে বক্তব্য, পার্লামেন্টে এই বাজেটের উপর ভাষণ দেবেন। মানে অর্থাৎ যেন একজন এমপি আরেকজন এমপিকে গালিগালাজ না পারে বা আরেকজন যেন আক্রমণ না করে। সব মিলে আইনশৃঙ্খলা থেকে শুরু করে সমন্বয় করাটা। ভালোমন্দ করার জন্য যা, যা দরকার, এটাই হচ্ছে একজন হুইপের মেইন কাজ। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনি আমাদের মাধ্যমে এই সেটে এসে আপনার আসনের মানুষ তথা সারা দেশের মানুষের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান এবং সেই সাথে আপনারা কয়েকদিন আগেই ১০০তম দিন পালন করেছেন। আপনারা যদি দৃশ্যমান কোনো কিছু বলতে চান, এক বাক্যে বলে দিতে পারেন আমাদেরকে। আমি আমার চ্যানেল আইয়ের মাধ্যমে আমার দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে, প্রিয় দেশবাসী, আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে নিয়ে নির্বাচনের আগে যারা অনেক মন্তব্য করেছিলেন, অনেক বিরূপ প্রতিক্রিয়া জ্ঞাপন করেছিলেন, আজকে খুব ভালো লাগে আমার যে আমাদের যে সমস্ত আমাদের পরিচিত আওয়ামী লীগের বন্ধুরা তারেক রহমানকে নিয়ে অনেক ছোট, ছোট করে কথা বলতেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু কেউ আর তাকে ছোট করে কথা তো বলা দূরের কথা। তারা বলে যে তারেক রহমানকে চিন্তা করেছিলাম, সে তারেক রহমান তো এখন নাই। এই তারেক রহমান ১২ই ফেব্রুয়ারির তারেক রহমান আলাদা তারেক রহমান। তা আমি সকল মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমাদের নেতা বলেছিল, "I have a plan
এবং সেই পরিকল্পনায় আজ দেশ এগিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে মানুষের ভাগ্যের পরিবর্তন, যে বাংলাদেশকে আমরা দেখেছি সন্ত্রাস, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, গোলাগুলি, অর্থাৎ মানে একটা নোংরা রাজনীতি, হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, যাতে করে বহু সময় আমরা ব্যয় করেছি। আমরা চাই যে ৫ই আগস্টের যে স্বপ্ন নিয়ে এদেশের ছাত্র জনতা আন্দোলন করে একটা সুন্দর বাংলাদেশ আজকে প্রতিষ্ঠিত করেছে নির্বাচনের মাধ্যমে, এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য তারেক রহমান এবং বিরোধী দল সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে ফ্যাসিস্ট যারা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, দেশের গণতন্ত্রকে যারা নষ্ট করে, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, তারা যেন আর কখনোই মাথা চারা দিয়ে আসতে না পারে। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহযোগিতা করতে হবে। এইটাই হচ্ছে দেশের মানুষের কাছে আমার আহ্বান। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ভিন্ন মতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং দ্বিতীয় পর্বে আমরা হয়তোবা অন্য কোনো আসনের সংসদ সদস্য অথবা কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় যদি আপনাদের কোনো দ্বিমত বা মত প্রকাশের কোনো বিষয় থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ।